আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি হচ্ছে WBCS 2003 জিআই দেখানো শুরু করেছিলাম। ওটি আমি ফার্স্ট পার্ট নাম দিয়ে ওটা আমি দিয়েছি। আর আজকে ওখানে আমি ছিল হচ্ছে 1 থেকে 7 অবধি, আর আজকের এই ভিডিওতে হচ্ছে 8 থেকে শুরু করলাম, সিরিয়াল নাম্বার 8, এবং নাম দিয়েছি সেকেন্ড পার্ট। ওকে, তো এই সেকেন্ড পার্টের যে প্রথম প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক। অর্থাৎ এখানে দুখানা শব্দ ঠিক যেভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক আছে, ঠিক সেভাবে এর সঙ্গে কোন শব্দ এখানে দিলে পরে সম্পর্কটা ঠিকঠাক হবে, এটা আমাকে আনতে হবে। তো এখানে আছে আন্দামান আইল্যান্ড। আন্দামান আইল্যান্ডের সঙ্গে আছে এখানে ইন্ডিয়ান ওশান, অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের সঙ্গে আছে হচ্ছে ভারত মহাসাগর। ঠিক কথা, অর্থাৎ ভারত মহাসাগর আছে হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। এবার ঠিক সেমভাবে এখানে দিয়েছে যে ফকল্যান্ড আইল্যান্ডটা আছে কোথায়। এটা যে কী জন্য দেয়, জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রশ্ন, জিআই তো এগুলো নয়। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জিআই নয়, আমার ধারণা আর কি। এগুলোর মধ্যে কোনো ইন্টেলিজেন্স নেই, এর মধ্যে আছে বরং জিকে, ঠিক কি না? জেনারেল নলেজ থাকলে এগুলো উত্তর কিন্তু করে দেওয়া যায়। আমাকে জানতে হবে যে ফকল্যান্ড আইল্যান্ডটা কোন সাগরে আছে। এখানে কোনো এর মধ্যে কোনো ব্রেন, কোনো বুদ্ধি, এর কোনো স্থান নেই, এটা খালি একটা শুধু নলেজ আর কি, ঠিক কি না? তো নলেজ যদি জানতে হয় তাহলে আগে আমাকে জানতে হবে যে ফকল্যান্ড আইল্যান্ডটা কোন সাগরে আছে। এর অপশন দিয়েছে ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, আর দিয়েছে হচ্ছে আর্কটিক ওশান। ওকে, এবার সবাই মিলে এবার তোমরা সার্চ করো, দেখো কোন সাগরে আছে হচ্ছে আমাদের ফকল্যান্ড আইল্যান্ড। তো আমি দেখলাম যে ফকল্যান্ডটা আছে হচ্ছে সুমেরু সাগরে। ওকে, ফলে উত্তর যাবে আমার হচ্ছে ডি। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের প্রথম জিআই। যদি এগুলোকে জিআই আমি বলা পছন্দ করি না, এবং জিআই কী আছে আবার। যাই হোক, যাবো কি আমার নেক্সট কোশ্চেনে। এবার এখানে যে 2 নম্বরটি এখানে আছে, 2 নম্বর প্রশ্ন এখানে দিয়েছে হচ্ছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক। এখানেও তাই শূন্যস্থানে পূরণ করতে হবে। এখানে আছে হচ্ছে ফোর্ড মোটর কার্স কম্পিউটার ড্যাশ। ওকে, ফোর্ড মোটর কার্স তৈরি করছে, তাহলে কম্পিউটার কোন কোম্পানি তৈরি করছে? ওকে, কোন কোম্পানি তৈরি করছে? উত্তর অবশ্যই টাটা, সোনি, বিল গেটস, এইচসিএল। এটা হবে হচ্ছে এইচসিএল। ওকে, কেন কম্পিউটার তৈরি করছে? এইচসিএল কোম্পানি। ঠিক আছে, তাহলে উত্তর আসবে হচ্ছে এইচসিএল। ক্লিয়ার? বেশি ভেতরে ঢুকতে যাই তখন এটা কিন্তু দেখতে উল্টো লাগছে, কারণ এখানে আর কোম্পানির নাম আছে, তারপরে আছে এটা কি উৎপন্ন করছে, কিন্তু এখানে কিন্তু সেটা উল্টো আছে। বলে এটা আগে হওয়া উচিত কোম্পানির নাম, তারপরে কি উৎপন্ন করছে। যাই হোক, এটা উত্তর। ওকে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে। এবারে এটা একবার তোমরা দেখে নাও। এখানে আছে হচ্ছে যে নেশন, স্টেটস আর হচ্ছে ক্যাপিটাল। ওকে, তো এখানে যে ডায়াগ্রামগুলো যেগুলো আছে আর কি, তার ভিত্তিতে দেখতে হবে এর মধ্যে কোনটা ঠিক। নেশন, স্টেটস অ্যান্ড হচ্ছে ক্যাপিটাল। এবার দেখো, যদি বড়টাকে আমরা নেশন ধরে নেই, তাহলে স্টেটস, ক্যাপিটাল এখানে তিনটের মধ্যে আসে না, দুখানা হওয়া উচিত। তো নেশনের ভেতরে থাকবে হচ্ছে স্টেটস, তার অভ্যন্তর থাকবে হচ্ছে ক্যাপিটাল। ফলে আমার এই ডায়াগ্রামটা এক্ষেত্রে আসছে না। যদি আমরা বি ধরি, নেশন সবটা, স্টেটস আলাদা, ক্যাপিটাল আলাদা, এটা কিন্তু হওয়া সম্ভব না। ওকে, ফলে লক্ষ্য করবে আবার এটা আবার সিঙ্গেল গোল দেওয়া আছে, এগুলো কিন্তু ডবল ডবল গোল দেওয়া আছে। ওকে, ফলে নেশন যদি একটা হয়, স্টেটসগুলো লেগে লেগে আছে, আর ভেতর ক্যাপিটালসগুলো আছে, এটা হচ্ছে না। বিতে এটা আসছে না। সি দেখো, মানে যেহেতু ক্যাপিটালটা স্টেটের বাইরে আসবে না, ক্যাপিটালটা স্টেটের ভেতরেই আসবে। ওকে, যেহেতু পুরো রাজধানী দেশের ভেতরে থাকবে। ওকে, ফলে আমার সিটা এখানে আসছে না, আলাদা আলাদা। এবার ডি দেখো, ডিতে হচ্ছে নেশন, এটা স্টেটস আর ক্যাপিটালস। স্টেটস যদি আমরা অনেকগুলো দেখাই, মানে এক্ষেত্রে বিতে বা বি বা ডি দেখো আসে, যদি আমরা দেখি যে স্টেটস হচ্ছে অনেকগুলো আছে, স্টেটস 1 2 3, এখানে 1 2 3 স্টেটস থাকতে পারে, আর ঠিক স্টেটের ভেতরে হচ্ছে এই ক্যাপিটালগুলো আছে এর মধ্যে। তাহলে উত্তর আমার বিও আসতে পারে, ডিও আসতে পারে। ডায়াগ্রামের যে ধরন সেই অনুযায়ী আমার নেশন, স্টেটস অ্যান্ড ক্যাপিটালস কিন্তু আমার বিও আসতে পারে, ডিও আসতে পারে। ওকে, কিন্তু যেহেতু স্টেটস থাকবে একটা অপরের সঙ্গে সীমানা যুক্ত ধরে, ফলে আমি এখানে ধরতে পারি যে এটা আমার আসা উচিত ডি, এটা এর সঙ্গে লেগে আছে বলে। এছাড়া অন্য কোনো যুক্তিতে আমার ডি অপশন উত্তরটা আসছে না। তাহলে এটা আমরা কীভাবে দেখাবো? এইভাবে দেখাবো যে বাইরের সবটা এটা হচ্ছে আমার নেশন। ওকে, হ্যাঁ, বাইরেটা হচ্ছে আমার এখানে আসলো নেশন, আর এই বাইরের যে খোলকগুলো সেগুলো হবে হচ্ছে আমার স্টেটস। আমার সব হচ্ছে আমার এগুলো স্টেটস।
আর ভেতরে যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার ক্যাপিটালস। ওকে, ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট কোশ্চেন। এগুলো হচ্ছে বড্ড বেশি খটোমাটো, কি দিয়েছে একটু অসুবিধা আছে আর কি। তো আমার ধারণা যে বি কেন হবে না, ডি কেন হবে, বি কেন হবে না, তফাৎটা কি আছে, মানে বিষয় তফাৎটা কি আছে, এটা লেগে আছে লেগে নেই, যাই হোক এমন আর কি। তোমার তাও একবার দেখে নিও, বই থেকে উত্তর আছে, ডি উত্তর আছে, ঠিক আছে। তো কোন যুক্তিতে কি ভিত্তিতে ডি উত্তর হবে, কেন বি এখানে আসবে না কেন, এটা কিন্তু একটু মানে ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, যাবো কি আমরা নেক্সট কোশ্চেন। চলো এবার এটা যে আছে দেখো, গেমস ক্রিকেট ফুটবল হকি, এর মধ্যে কি হবে, ঠিক আছে। এটা খুব ইজি আছে, যেহেতু ক্রিকেট ফুটবল হকি সবই তো হচ্ছে গেমস, ফলে এর মধ্যে আলাদা করে কিছু নেই। আর দেখো প্রথমটা আছে, এতে আছে এইভাবে আছে, যদি আমরা সবটাকে ধরে নিই গেমস, সবটা গেমস, তার ভেতরে একটা হচ্ছে ফুটবল, আর একটা হচ্ছে ক্রিকেট, আর একটা হচ্ছে হকি। ইজি ব্যাপার, এমন নয় যে ফুটবলের কিছুটা অংশ ক্রিকেটের মধ্যে থাকে বা হকির কিছুটা অংশ থাকে ফুটবলে, এমন তো নয়। ফলে আমার সিম্পল তো এটা আছে একসঙ্গে দুখানা আছে, ফলে এমন কোনো ব্যাপার নয় যে দুখানা গেম একটার মধ্যে আসবে না, এটা তো আসবেই না। আবার এটা আছে আবার অর্ধেক অংশ বাইরে আছে, ফলে এমন কোনো ক্রিকেট ফুটবল বা হকি এমন কিছু নয় যেটা আর কি গেম সেট থেকে বাইরে থাকবে। এখানে একটা অংশ আবার এখানে আছে, ফলে এটা আমার এখানে আসবে না। অর্থাৎ এই যে আমার যে প্রশ্নের সিম্পল উত্তর হচ্ছে এই উত্তর হবে, মানে সবটা হচ্ছে গেমস এতটা, আর সঙ্গে ফুটবল ক্রিকেট হকি, ব্যাস শেষ, ঠিক আছে। যাবো আমরা নেক্সট জিআইতে। চলো এবারে এই জিআইটা দেখো, এখানে আছে যে ফিলোসফার, সায়েন্টিস্ট অ্যান্ড হিউম্যান বিং। ওকে, তাহলে এর মধ্যে মানুষ তো সবটা, ওকে, হিউম্যান বিং সবাই, সবটা হচ্ছে আমার হিউম্যান বিং। এবার ফিলোসফার সায়েন্টিস্ট আলাদা আলাদা, মানুষটা আলাদা, এটা কিন্তু হওয়া সম্ভব না। তাহলে আমার এখানে বাদ যাবে, বাদ। বি দেখো, সবটা হচ্ছে হিউম্যান বিং। এবার যদি আমি ধরে নেই যে একখানা গোল হচ্ছে ফিলোসফার আর একটা গোল হচ্ছে সায়েন্টিস্ট, তাহলে অবশ্যই এই একখানা কমন জায়গায় এর মধ্যে এসছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে কিছু ফিলোসফার সায়েন্টিস্ট এবং কিছু সায়েন্টিস্ট ফিলোসফার, এটা হওয়াটা একেবারে সম্ভব। ফলে আমার বি এটা আর কি সম্ভব। তবু আমরা দেখবো সি এটা হচ্ছে কিনা। সবটা হিউম্যান বিং, ফিলোসফার্স আলাদা, সায়েন্টিস্ট আলাদা, এমনটা সম্ভব নয়। কিছু দার্শনিক অবশ্যই বিজ্ঞানী এবং কিছু বিজ্ঞানী অবশ্যই দার্শনিক, ফলে এটা কিন্তু পুরোপুরি আলাদা সম্ভব হচ্ছে না। এবার যাবো কি হচ্ছে নাম্বার ডিতে, তিনটে একসাথে আছে, এটা আর কি হয় না, ঠিক আছে, এটা হবেই না, কোনো যুক্তি এটা আসছে না। ওকে, তাহলে এটা উত্তর হচ্ছে আমার ডি উত্তর। এবার আমরা নেক্সট জিআইতে, ঠিক আছে। জিআইটি দেওয়ার সেখানে 4 ধরনের আছে অপশান এ বি সি ডি। এ হবে সেই সময় যদি কিনা একমাত্র R1টা ঠিক হয়, ওকে। বি হবে সেই সময় যদি শুধুমাত্র R2 ঠিক হয়, আর সি হবে সেই সময় যখন R1 এবং R2 দুখানাই ঠিক হবে, আর ডি হবে কোন সময় যখন R1 এবং R2 একটাও ঠিক না, তখন উত্তর হবে ডি। এবার আমরা দেখবো যে এখানে প্রশ্ন কি আছে। প্রশ্নটা এখানে দিয়েছে, দি অডিও ভিজুয়াল মিনস অফ ইম্পার্টিং নলেজ কুড নট মেক মাচ পপুলার ইন আওয়ার ইউনিভার্সিটিস। অর্থাৎ যে অডিও ভিজুয়াল যে পদ্ধতি, অর্থাৎ জ্ঞান আহরণ বা সংগ্রহ বা দেওয়ার যে অডিও ভিজুয়াল পদ্ধতি, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি মাত্রায় পপুলার হয়নি, জনপ্রিয় হয়ে ওঠেনি। তার পেছনে কারণটা কি ছিল, ঠিক আছে। এখানে রিজন এক এখানে দেখিয়েছে, উই ডু নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য এজ ওল্ড স্টুডেন্ট টিচার ইন্টারাকশন, ওকে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দিস সিস্টেম। অর্থাৎ আমাদের যে বহু বছর ধরে যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, সেটা আমরা নষ্ট করতে চাই না, তাই জন্য আমরা এই পদ্ধতিটা এখানে আমরা প্রয়োগ করিনি। আর R2তে আছে কি, R2তে আছে হচ্ছে আওয়ার সিলেবাস ডু নট পারমিট দিস। আমাদের যা সিলেবাস, আমাদের যে পঠন পাঠনের বিষয়বস্তু, সেটা এই অডিও ভিজুয়াল পদ্ধতিকে সমর্থন করে না, এটা ঠিক নয়। একমাত্র একটাই ঠিক, R1টা ঠিক। কি জন্য? অডিও ভিজুয়াল যে পদ্ধতিতে লেখাপড়াটা হয়, সেখানে কিন্তু শিক্ষক ছাত্রদের সম্পর্ক, তার যে পারস্পরিক ইন্টারাকশন, তাদের পারস্পরিক কথাবার্তা, সেটা সেখানে উপস্থিত নয়। ফলে সেটার জন্যই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই অডিও ভিজুয়াল শিক্ষা ঠিক অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তার কারণ ঠিক হলে পরে আমার এখানে সঠিক উত্তরটা হবে এ, ওকে। ফলে এর জন্য উত্তরটা আমার সঠিক উত্তরে ক্লিয়ার। যাবো কি আমরা নেক্সট জিআইতে, ঠিক আছে। এবার এখানে সেকেন্ড যে জিআইটা আছে সেটা এখানে দিয়েছে, ইন স্পাইট অফ বিইং আ বিগ কান্ট্রি, ইন্ডিয়াস পারফরমেন্স ইন অলিম্পিক্স ইজ দ্য পোরেস্ট অফ অল। অর্থাৎ এত বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অলিম্পিকে পারফরমেন্স একেবারে খারাপ। যদি এটা আগের প্রশ্ন 2003 সালের, এবারে কিন্তু অলিম্পিকে ইন্ডিয়ার পারফরমেন্স যথেষ্ট ভালো।
তো এখানে এবার এর যে এটা আছে, কারণটা আছে দেখি যে একে আছে যে ইন্ডিয়া ডাজ নট গিভ এনাফ মানি টু দ্য প্লেয়ার্স। ইন্ডিয়া ওদের যে প্লেয়ার হয় ওদেরকে যথেষ্ট পরিমাণে অর্থ দেয় না। আর সেকেন্ডে আছে হচ্ছে দি ওয়েদার ইজ নট সুইটেবল ফর হ্যাঁ ইজ নট ফর প্লেয়ার্স। আর সেকেন্ডে আছে হচ্ছে যে ভারতবর্ষের আবহাওয়া প্লেয়ার্সদের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, তাহলে একেরটা আছে ভুল, ইন্ডিয়া তার প্লেয়ারদের টাকা দেন, এটা হচ্ছে ভুল কথা, ফলে আমার R1টা এখানে হবে না। আর নাম্বার 2 আছে যে ভারতবর্ষের আবহাওয়া প্লেয়ারদের জন্য সঠিক নয়, এটা এখানে হবে না, ফলে এটা আমার এখানে ভুল কথা। অর্থাৎ এখানে R1 এবং R2 দুটোর একটা এখানে ঠিক নয়, ফলে উত্তর হবে হচ্ছে ডি উত্তর হবে। ওকে, ফলে আমার ডি এর উত্তরে আসবে। আমরা এবার যাবো কি আমাদের নেক্সট কোশ্চেনে, চলো আমরা দেখে নিচ্ছি কি আছে। এবারে যে জিআইটা আছে সেখানে আছে হচ্ছে নাম্বার 15, দ্য টেলিভিশন অ্যাট্রাক্টস চিলড্রেন মোর কম্পেয়ার টু অ্যাডাল্টস। অর্থাৎ বয়স্কদের তুলনায় বাচ্চারা টিভির প্রতি বেশি আসক্ত। এবার এর জন্য রিজন দিয়েছে এখানে দুখানা। একে আছে হচ্ছে মোস্ট ফ্যামিলি বিং ডিসজয়েন্ট, চিলড্রেন ডোন্ট ফাইন্ড এনি কম্প্যানিয়ন্স। অর্থাৎ বেশিরভাগ পরিবার ভেঙে যাওয়ার জন্য শিশুরা তাদের অন্য কোনো সাথী ওদের নেই, অর্থাৎ ওদের অন্য কোনো খেলার সঙ্গী নেই। অবশ্যই এটা ঠিক কারণ। আর R2তে আছে হচ্ছে যে দেয়ার আর মেনি অ্যাট্রাকটিভ প্রোগ্রাম ফর চিলড্রেন। অর্থাৎ বাচ্চাদের জন্য টিভিতে অনেক আকর্ষণীয় প্রোগ্রাম আছে, ফলে এটাও ঠিক। অর্থাৎ একদিকে যেমন ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে যার জন্য বাচ্চাদের সঠিক কোনো খেলার সঙ্গী নেই, এটাও যেমন ঠিক কথা, ঠিক সেভাবে হচ্ছে যে বাচ্চাদের উপযুক্ত টিভিতে অনেক রকমের প্রোগ্রাম থাকে যার জন্য ওরা ওখানে আকর্ষিত হয়, ফলে এখানে R1 এবং R2 উভয় হচ্ছে ঠিক। উত্তর আসবে হচ্ছে সি, বোথ R1 আর R2 হচ্ছে এখানে সঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের এখানে পার্ট 2টা আমি আজকে এখানে শেষ করলাম। পরে এই 2003 সালেরই আরও কিছু জিআই আছে, সেগুলো নিয়ে আসবো হচ্ছে পার্ট 3তে। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে কমেন্ট করে জানিও যে এই ধরনের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, বা এগুলো তোমাদের আরও বেশি প্রয়োজন কিনা, নাকি অফ করবো এই সমস্ত। ঠিক আছে, যদি ভালো লাগে তারপর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আরও কী ধরনের লেখাপড়া নিয়ে আসলে পর তোমাদের পক্ষে আরও বেশি সুবিধা হবে, এটা আমাকে জানিও। আর আমার সঙ্গে এত অবধি থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।